আচ্ছা, একটা বই দেখুন, প্রায় ২৫ বছর তো হয়ে গেল, অথচ এখনও কিন্তু বেস্টসেলার ভাবা যায়। হুম রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়েই আজ আমরা একটু কথা বলবো। আমাদের কাছে যে সারসংক্ষেপ আছে সেটা ধরে একটু গভীরে যাই, চলুন দেখি কেন এই বইটা এত প্রভাবশালী হলো। অবশ্যই। আর দেখুন, ১৯৯৭ সালের বই, কিন্তু এর আবেদনটা মানে আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক। সেটাই। বইটার মূল আইডিয়াটা কি ছিল? সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো ভারী একাডেমিক বই নয়, একেবারে গল্পের মতো করে বলা। দুটো বাবার গল্প, লেখকের নিদের বাবা, যাকে উনি বলছেন পুয়ার ড্যাড, হ্যাঁ, আর তার বন্ধুর বাবা, তিনি রিচ ড্যাড। একদম। আর এই দুজনের টাকা পয়সা নিয়ে ভাবনা, জীবন দর্শন একেবারে দুই মেরুর। এই কন্ট্রাস্টটাই তো আসল, তাই না? একদম। একদিকে পুওর ড্যাড, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করছেন, তার ফোকাসটা কোথায়? তার জোরটা হলো ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, আর মানে একটা নিরাপদ জীবন কাটাও, সিকিউর ফিউচার। হুম। আর অন্যদিকে রিচ ড্যাড, তিনি তো অত প্রথাগত শিক্ষিতও নন শায়দ। ঠিক, কিন্তু তিনি শেখাচ্ছেন অন্য জিনিস, কিভাবে টাকার পেছনে না দৌড়ে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায়। এই আইডিয়াটাই কিন্তু বেশ র্যাডিক্যাল ছিল তখন। অবশ্যই। এখানেই তো কিওসাকির মূল পয়েন্টটা, তাই না? হ্যাঁ, উনি বলতে চাইছেন যে শুধু ভালো রেজাল্ট বা একটা দামি ডিগ্রি থাকলেই যে আর্থিক সচ্ছলতা আসবে তা নয়। আসল জিনিসটা হলো যাকে বলে ফাইন্যান্সিয়াল লিটারেসি, আর্থিক শিক্ষা। মানে টাকা পয়সার জ্ঞান। ঠিক, ধনীরা যেভাবে ভাবে বা অর্থকে যেভাবে দেখে, মধ্যবিত্ত বা গরিব মানুষ সেভাবে দেখে না। এই দেখার পার্থক্য, এই মানসিকতার ফরাকটাই উনি তুলে ধরেছেন। আচ্ছা, তো এই আর্থিক শিক্ষার মধ্যে সবচেয়ে জরুরি বিষয় কোনটা? বইটাতে কিসের উপর বেশি জোর দেওয়া হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্যটা বোঝা। খুব সহজ করে বললে, অ্যাসেট মানে যা পকেটে টাকা ঢোকায়, একদম, আর লায়াবিলিটি? যা পকেট থেকে টাকা বের করে নেয়। ঠিক তাই। কিওসাকি বলছেন, ধনীরা সবসময় চেষ্টা করে অ্যাসেট বাড়াতে, মানে ধরুন এমন কিছু যাতে টাকা আসে, বাড়ি ভাড়া, স্টক, বন্ড, নিজের ব্যবসা, এইগুলো। হুম। আর মধ্যবিত্তরা? তারা অনেক সময় লায়াবিলিটিকে অ্যাসেট ভেবে ভুল করে। যেমন ধরুন একটা খুব দামি গাড়ি কিনল, যেটা আসলে রক্ষণাবেক্ষণে আরও টাকা খরচ করাচ্ছে, বা ধরুন অপ্রয়োজনীয় শখের জিনিস। ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে শুধু মাইনে বাড়লেই হবে না, টাকাটা কোথায় যাচ্ছে সেটা দেখতে হবে, অ্যাসেট তৈরি করতে হবে। একদম। কিন্তু কিওসাকির কি চাকরির প্রতি একটা বিরূপ মনোভাব আছে এরকম শোনা যায়, অনেকে বলে? ঠিক বিরূপ হয়তো নয়, তবে উনি মনে করেন শুধু চাকরির ওপর নির্ভরতা মানুষকে আর্থিক স্বাধীনতার পথে এগোতে দেয় না। এটাকে উনি একটা নাম দিয়েছেন, র্যাট রেস। হ্যাঁ হ্যাঁ, ইঁদুর দৌড় মানে। মানে আমরা ভালো করে পড়ি, ভালো চাকরি পাই, মাইনে বাড়ে, তারপর জীবনযাত্রার মান বাড়াতে গিয়ে খরচও বাড়িয়ে ফেলি, হুম। তখন আরও টাকার দরকার হয়। হ্যাঁ, ফলে চাকরির ওপর নির্ভরতা আরও বেড়ে যায়। এই যে চক্রটা, এটা চলতেই থাকে। কিওসাকির মতে এই চক্র ভাঙতে হলে নিজের অ্যাসেট কলমটা বাড়াতেই হবে। আচ্ছা, উনি তো প্রচলিত শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেছেন, তাই না? হ্যাঁ, করেছেন। কারণ স্কুল কলেজে আমাদের শেখানো হয় কিভাবে ভালো এমপ্লয়ি হওয়া যায়, কিন্তু নিজের টাকা কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে সম্পদ তৈরি করতে হবে, এইগুলো তো শেখানো হয় না। তা অবশ্য ঠিক। কিন্তু এই বইটার কিছু সমালোচনা তো শোনা যায়। যেমন অনেকে বলেন যে এখানে খুব জেনারেল কথাবার্তা আছে, স্পেসিফিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা কিভাবে করব এইগুলো নাকি নেই। হ্যাঁ, এই সমালোচনাটা মিথ্যে নয়। বইটা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড দেবে না যে কোথায় টাকা ঢালতে হবে বা কিভাবে। কোনো রেডিমেড ফর্মুলা নেই। তাহলে বইটার শক্তিটা কোথায়? আমার মনে হয় এর শক্তিটা অন্য জায়গায়। এর উদ্দেশ্য টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া নয়, বরং পাঠকের চিন্তাভাবনার মূলে একটা ধাক্কা দেওয়া। মানে মাইন্ডসেট পরিবর্তন। একদম। খুব সহজ গল্প, সাধারণ উদাহরণ দিয়ে কিওসাকি আমাদের টাকা নিয়ে যে ভয়গুলো থাকে বা যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো ভাঙতে চেয়েছেন। ঠিক বলেছেন। এটা হয়তো হাউ টু গাইড নয়, কিন্তু এটা একটা খুব পাওয়ারফুল ওয়াই টু বই। মানে কেন করা উচিত সেই জায়গাটা তৈরি করে দেয়। ঠিক,
মানসিকতা বদলানোর জন্য অসাধারণ। এটা ভাবতে শেখায় যে হ্যাঁ, শুধু মাসমাইনের ভরসায় না থেকে নিজের আর্থিক ভবিষ্যৎ নিজে কন্ট্রোল করা সম্ভব। হুম। বইটা বারবার মনে করায় ফাইন্যান্সিয়াল লিটারেসি কতটা জরুরি, আর অল্প অল্প করে হলেও অ্যাসেট তৈরি করাটা কতটা দরকারি। আমাদের ভয়, আমাদের আলসেমি, সন্দেহ, পুরনো অভ্যাস, এইগুলোই যে আমাদের আর্থিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা, সেটাও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে মূল কথাটা হলো আগে মানসিকতার বদল চাই, ঝুঁকি নেওয়ার সাহস, নতুন কিছু শেখার আগ্রহ, এগুলো। একেবারে। বেশ, তাহলে আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। দেখুন, বইটা লেখা হয়েছিল সেই 1997-এ, প্রায় 25 বছর আগে। আজকের দিনে যখন ইনফরমেশন এত সহজলভ্য, কত ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সের চারপাশে, এই সময় দাঁড়িয়ে আমাদের স্কুল কলেজ কি আর্থিক শিক্ষার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস হয়েছে, নাকি কিওসাকির সেই সময়ের পর্যবেক্ষণটা আজও অনেকাংশে সত্যি? আমরা এখনও সেই গতানুগতিক পড়াশোনার বৃত্তেই আটকে আছে, আসল আর্থিক বুদ্ধি বা প্র্যাকটিক্যাল নলেজের চর্চাটা কম হচ্ছে। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাবার মতো বিষয় বটেই।